কলকাতার ঐতিহাসিক জায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই আলিপুর সেন্ট্রাল জেল। আর এই সেন্ট্রাল জেলে ফাঁসির দড়িতে ঝুলে পড়েছিলেন দেশের বহু বিপ্লবীরা। ইংরেজদের নির্মম অত্যাচার সহ্য করেছিলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে চিত্তরঞ্জন দাস, এমনকি কাজী নজরুল ইসলামও। 1864 সাল থেকে ইতিহাস বহন করে চলা এই আলিপুর সেন্ট্রাল জেল 2022 সালে রূপান্তরিত হয়েছে আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে, আর যা হয়ে উঠেছে আপামর বাঙালির কাছে একটা ফেভারিট ট্যুরিস্ট ডেস্টিনেশনে। সেই জন্য আমি কঙ্কন তোমাদেরকে ভার্চুয়ালি সাথে নিয়ে এই সপ্তাহে রওনা দিলাম কলকাতার আরও একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন ভালো করে ঘুরে দেখতে, আর সেটা হচ্ছে কলকাতার আলিপুর জেল মিউজিয়াম। নতুন বছর তো পড়েই গেছে, তার সঙ্গে পড়ে গেছে শীতকাল। মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, আর উইকেন্ডের ছুটিতে এবার আমি চলে এসেছি কলকাতার একটা হেরিটেজ জায়গায়, সেটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম। তোমরা চাইলে কিন্তু সপ্তাহে যে কোনো একটা দিনে এই জায়গাতে এসে ঘুরে যেতে পারো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখন আমি কিন্তু জেল মিউজিয়ামের ভেতরে চলে এসেছি, তো চলো তোমাদের এই জায়গাটা পুরো ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গার অনেক ইতিহাস আছে, সেগুলো তোমাদেরকে বলছি। তো প্রথমেই তোমাদেরকে বলে নিই যে তোমরা এই আলিপুর জেল মিউজিয়ামে আসবে কিভাবে, তারপরে পুরো ভিডিওটা আবার শুরু করছি। আলিপুর জেল মিউজিয়ামে আসার জন্য সেরা পথ হচ্ছে মেট্রো করে এসে তোমাদেরকে নামতে হবে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। গেট থেকে বেরিয়ে চলে আসতে হবে হাজরা ক্রসিংয়ে। সেখান থেকে ডান দিকে ঘুরে 10 থেকে 12 মিনিট হেঁটে তোমরা পৌঁছে যাবে মিউজিয়ামের সামনে। এছাড়াও হাজরা মোড় থেকে তোমরা অটো পেয়ে যাবে মিউজিয়ামে আসার জন্য। অটোতে তোমাদের ভাড়া পড়বে 10 টাকা পার পার্সন। আর তোমরা যদি শিয়ালদা থেকে বাসে করে আসতে চাইছো তাহলে তোমাদের নামতে হবে হাজরা মোড়ে। সেখান থেকে পায়ে হেঁটে বা অটো করে তোমরা পৌঁছে যাবে আলিপুর জেল মিউজিয়ামের সামনে। আর বেহালার দিক থেকে আসতে চাইলে তোমাদের HD8, HD16, রাজাবাজার মিনি আর জোকা রুবি মিনি তোমাদের বেস্ট অপশন হবে এখানে আসার জন্য। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা, বাইক রাখার জায়গা। তোমরা 4 চাকা নিয়ে আসো, বেশি জন এলে বাসে করে যদি আসতে চাও আসতে পারো। এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। পার্কিং করার পরে এরকম একটা তোমাদের টোকেন দিয়ে দেবে, প্রতি ঘন্টা কিন্তু 5 টাকা করে এনারা নেবে। আমি যেহেতু এখানে গাড়ি করে এসেছি, তাই এখানে পার্কিং করে যাব হচ্ছে এই রাস্তা দিয়ে। আর এই দিকে ঢুকলেই কিন্তু আছে টিকিট কাউন্টার। এটাই হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামের মেন গেট। এই যে দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু ভেতরে যেতে হবে। আর এখানে আছে কফি হাউস, এখানে পরে আসবো। আগে আমি ভেতরে গিয়ে টিকিট কাটি। তোমরা কিন্তু অনলাইনেও টিকিট কাটতে পারবে, সেটা হচ্ছে এই যাত্রী সাথী অ্যাপ থেকে। এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টাইমিং। দেখে নাও তোমরা কবে কবে হয়, কখন হয়, দেখে নাও তোমরা। এটাই হচ্ছে টিকিট কাউন্টার, দেখতে পাচ্ছ। এই ভেতরে গিয়ে টিকিটটা কাটি, তারপরে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে টিকিট, 30 টাকা পার পার্সন। তো টিকিট কাটা কমপ্লিট। আলিপুর জেল মিউজিয়াম সোমবার বাদে সপ্তাহে প্রত্যেক দিন সকাল 11:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা পার পার্সন। আর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য টিকিটের খরচা হচ্ছে 100 টাকা, যা চালু হয় সন্ধ্যে 6টার পর থেকে। এই যে দূরে দেখতে পাচ্ছ যেটা, এখানে একটা গানকে কি সুন্দরভাবে এখানে ফ্রেম করে রাখা আছে, সত্যি খুব সুন্দর লাগছে। আর চারদিকে কিন্তু ফুল দিয়ে জায়গাটা খুব ভালো করে সাজানো, ফুলের গাছ রয়েছে, সব গাঁদা গাছ, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর এদিকে সব স্কুলের বাচ্চারা আসছে এই জায়গাটা ভালো করে ঘুরে দেখতে। আমিও যাই, চলো ভালো করে জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছ, এখানে সব লেখা আছে কোথায় কি আছে। এই দিক দিয়ে যেতে হবে, আর বাকি সব সোজাই রয়েছে। তো এদিক দিয়ে গিয়ে প্রথমেই আছে হচ্ছে ফাঁসির মঞ্চ। এই মানচিত্র কিন্তু এই ভ্রমণটাতে, এই জায়গার ভ্রমণটাকে কিন্তু খুব সাহায্য করবে। এই জায়গাটার একটা তোমরা ছবি নিয়ে নাও, তারপরে এই ছবি দেখে দেখে ঘুরে দেখো এই জায়গাটা পুরোটা। এই দিকে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস এবং যতীন্দ্র মোহন সেনগুপ্তের কক্ষ, এই সাইডে। আর এই দিকে রয়েছে ফাঁসির মঞ্চ। তো প্রথমে চলো ফাঁসির মঞ্চটা তোমাদের দেখিয়ে এনে তারপরে এই জায়গাতে যাচ্ছি। ওইখান দিয়ে এসে এটা হচ্ছে ফাঁসির মঞ্চের এরিয়াটা, ওইদিকে রয়েছে ফাঁসির মঞ্চটা, ওটা পরে যাব। ফাঁসি দেওয়ার আগে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, নির্জন কক্ষ। এটি হচ্ছে সেই কক্ষ যেখানে মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত কয়েদিদের ফাঁসির ঠিক আগের রাতে এখানে এনে রাখা হতো। ফাঁসির আগে তাদের শেষ ইচ্ছা কিছু যদি থাকে
তা পূরণ করারও চেষ্টা করা হতো এবং তাদের দিয়ে গীতা পাঠক করানো হতো এখানে। এটাই হচ্ছে সেই ফাঁসির মঞ্চ যেখানে ভারত মাতার বীর সন্তানেরা হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছিলেন। এই ফাঁসির মঞ্চে স্বাধীনতা সংগ্রামী ছাড়াও বহু কুখ্যাত অপরাধীদেরও ফাঁসি দেওয়া হয়েছিল। 1908 সালে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল কানাইলাল দত্তকে এবং 2004 সালে শেষ ফাঁসি দেওয়া হয়েছিল ধনঞ্জয় চ্যাটার্জিকে। এরপরে এখানে আর কোনো ফাঁসি দেওয়া হয়নি। ফাঁসি দেওয়ার পর এই টানেল দিয়ে বডি বার করা হতো। ফাঁসি দেওয়ার পর টানেল দিয়ে বডি বার করে নিয়ে আসা হতো এই পোস্টমর্টম কক্ষে, যেখানে ডাক্তাররা ডেড বডি পরীক্ষা নিরীক্ষা করতেন। এখানে একসময় জোড়া ফাঁসিও দেওয়া হয়েছিল এবং এই ফাঁসি মঞ্চের ঠিক পিছন দিকে রয়েছে এই বাড়িটি। এখানে কয়েদিদের রাখা হতো এবং ফাঁসি দেওয়ার সময় সেই কয়েদিদের ছোট এই জানলা দিয়ে জোরপূর্বক এই ফাঁসি দেখানো হতো। এর কারণ হলো তারা যেন ইংরেজদের ভয় পায় এবং সব গোপন তথ্য যেন ইংরেজদের কাছে স্বীকার করে দেয়। বিধানচন্দ্র রায়ের সেলটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে নিচের তলায়, আর নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস আর যতীন্দ্রমোহন সেনগুপ্তের সেলটা কিন্তু এই ওপর দিকে। নিচের এই কক্ষগুলির মধ্যে একটিতে বন্দী ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। 1930 সালের 5ই সেপ্টেম্বর থেকে 1931 সালের 16ই জানুয়ারি অবধি তিনি এখানে বন্দী ছিলেন। বিধানচন্দ্র রায়ের সেলটা কিন্তু এই নিচে, আর বাকি তিনজনের সেলটা কিন্তু এই সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে ওই ওপরে যেতে হবে। তো চলো ওপরে গিয়ে তোমাদের বাকি তিনজনের সেলটাও দেখিয়ে আনি। সিঁড়ি দিয়ে ওপরে উঠে একদম শেষ কক্ষে বন্দী ছিলেন যতীন্দ্র মোহন সেনগুপ্ত 1930 সালের এপ্রিল মাসে এবং 1932 সালের 22শে অক্টোবর থেকে 1933 সালের 5ই জুন অবধি কিন্তু তিনি এখানে বন্দী ছিলেন। 1922 সালে 14ই ফেব্রুয়ারি থেকে 9ই আগস্ট পর্যন্ত এই কক্ষে বন্দী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আর এই প্রথম কক্ষে 1930 সালে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত আইন অমান্য আন্দোলনের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু এখানেই বন্দী ছিলেন। প্রায় 8 মাস নেতাজি সুভাষচন্দ্র বসু এখানেই বন্দী ছিলেন এবং এই কুঠুরির মধ্য থেকেই তিনি কলকাতা কর্পোরেশনের নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং তিনি কিন্তু জয়লাভও করেছিলেন। এটা হচ্ছে জওহরলাল নেহরু সেল ভেতরে, আর এখানে জওহরলাল নেহরু ছাড়াও কিন্তু ইন্দিরা গান্ধীরও স্ট্যাচু আছে। তো চলো সেগুলো তোমাদের দেখিয়ে আনি। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1934 সালের 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে পর্যন্ত মোট 80 দিন এই কুঠুরিতেই বন্দী ছিলেন। যে সময় জওহরলাল নেহরু এই সেলে বন্দী ছিলেন তখন তার মেয়ে ইন্দিরা গান্ধী প্রায় 15 দিন অন্তর এখানে আসতেন এবং প্রায় 20 মিনিট ধরে জওহরলাল নেহরুর সাথে দেখা করতেন এবং কথা বলতেন। এখানে টোটাল 4খানা সেল আছে, দেখতে পাচ্ছ। 1 আর 2 নম্বর সেল এর মধ্যে আছে, ওটা হচ্ছে 3 নম্বর, ওটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটা এখন পুলিশ মিউজিয়াম হয়েছে, এই গেটটা বন্ধ, আর 1 নম্বর 2 নম্বরটা খোলা। তো চলো এটা তোমাদের দেখিয়ে আনি ভেতর থেকে। এই পুলিশ মিউজিয়ামের ভিতরে আলিপুর ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে ডাকা ষড়যন্ত্র মামলা, আগরপাড়া ডাকাতি মামলা, নাটঘর ডাকাতি মামলা ইত্যাদি সমস্ত বিবরণ কিন্তু এখানেই সংরক্ষণ করে রাখা আছে। তো চলো সেগুলো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে আনি।
এখন যে বোমাটি তোমরা দেখতে পাচ্ছ, মানিকতলা বোমা মামলায় যে বোমাটি ব্যবহার করা হয়েছিল তারই অনুকরণে এটি তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এর ভেতরেই হচ্ছে কাজী নজরুল ইসলামের সেলটা। তো চলো তোমাদের ভালো করে ঘুরিয়ে আনি। এটি হচ্ছে আলিপুর জেলের একদম মাঝখানে থাকা একটি ওয়াচ টাওয়ার। আগেকার দিনে তো সিসিটিভি ক্যামেরা ছিল না, সেই জন্য এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে জেলের প্রত্যেকটি কোণের ওপরে নজর রাখা হতো। ওয়াচ টাওয়ারের সিঁড়ি দিয়ে উঠে এখন তোমাদের যে জায়গায় নিয়ে এসেছি সেখানে রয়েছে বাংলার মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলির একটি গ্যালারি এবং সেলুলার জেলের স্থাপত্যের উপরে অনেক আর্টিকেলও এখানে রয়েছে। এখন যে সেলটি আমি তোমাদের দেখাচ্ছি এটি হচ্ছে জেনারেল ওয়ার্ড। কয়েদিদের প্রথমে এনে এই জেনারেল ওয়ার্ডে রাখা হতো এবং পরে তাদের সাজা অনুযায়ী কয়েদিদের এখান থেকে সরিয়ে অন্যান্য সমস্ত সেলে দিয়ে দেওয়া হতো। এখন যে জায়গাটা আমি তোমাদের দেখাতে চলেছি, জায়গাটা দেখে বা এই জায়গার সাউন্ড এফেক্টগুলো যে শুনছি বাইরে থেকে আমার নিজের গায়ে কাটা দিচ্ছে। এই জায়গায় দেখানো হচ্ছে যে জেলের মধ্যে যখন কয়েদিরা থাকতো তারা ডেলি লাইফ কিরমভাবে কাটাতো, কিরমভাবে ইংরেজরা তাদের উপরে অত্যাচার করতো, বাইরে থেকে সেটা দেখতে পাচ্ছি। তো ভেতরে যাই, তোমাদের সেগুলো দেখাই। সাউন্ড এফেক্টগুলো সত্যি কথা এত রিয়েলিস্টিক লাগছে, গায়ে পুরো কাটা দিচ্ছে। তো চলো ভেতরে যাই, তোমাদের সেগুলো দেখিয়ে আনি। এই যে রাস্তা দেখতে পাচ্ছ এখান দিয়ে গেলে প্রদক্ষিণী হল, আর এদিকে মা দুর্গার তিনখানা মূর্তি আছে। তো চলো প্রথমে তোমাদের সেগুলো দেখিয়ে নিয়ে তারপরে এই হলটাতে নিয়ে যাচ্ছি। হলটার ভেতরে কিন্তু প্রচুর 3D শো হচ্ছে, তো সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে যতটা পারছি দেখাচ্ছি। এখন যে জায়গায় তোমাদের আমি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 5, আর এর মধ্যে আলিপুর জেলের ইতিহাসকে সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ব্রিটিশ শাসন সক্রিয় ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে চলেছে, বুঝেছে, বহু পরিকল্পনা। সামনে এখন যে বিল্ডিংটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আলিপুর জেলের হসপিটাল। এখানে জেলবন্দীদের চিকিৎসা করা হতো। বর্তমানে এটিকে আর্ট গ্যালারিতে রূপান্তরিত করা হয়েছে। এই আর্ট গ্যালারির নিচের ফ্লোরে রয়েছে পুরস্কার প্রদর্শনী কক্ষ এবং উপরের ফ্লোরে রয়েছে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ওপরে উৎসর্গকৃত একটি গ্যালারি। আর এই গ্যালারির মধ্যেই রয়েছে ঋষি অরবিন্দ ঘোষের ওপরে উৎসর্গকৃত একটি গ্যালারি। ব্রিটিশ শাসনকালে স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে কঠোর পরিশ্রম করানো হতো এবং তাদেরকে দিয়ে চরকা এবং তাঁতের কাজও কিন্তু করানো হতো। তারই এই নিদর্শন হচ্ছে এই তাঁতকল।
তাৎকল দেখেই শেষ করলাম আলিপুর জেল মিউজিয়ামের সমস্ত ঘোরা সাইট সিন যাই বলো না কেন শেষ করলাম। আমি এসেছিলাম 1টার সময়, এখন বাজে হচ্ছে 5:20। অলমোস্ট কিন্তু 4 থেকে 4.5 ঘন্টা আমার লেগে গেল পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখতে। আমি যেহেতু ভিডিও করছিলাম একটু আমার সময় বেশি লেগেছে, তাও তোমরা মোটামুটি হাতে 3.5 থেকে 4 ঘন্টা সময় নিয়ে আসবে পুরো যদি আলিপুর জেল মিউজিয়ামটা ভালো করে ঘুরতে চাও। তো ঘোরা আমার কমপ্লিট, বহুত খিদে পাচ্ছে। এবার তোমাদের আসার সময় যেমন দেখিয়েছিলাম হচ্ছে ওখানে একটা কফি হাউস আছে, তো ওখানে যাই, কেমন কী দাম, কি খাচ্ছি, তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ। আর এই যে কফি অর্ডার করেছিলাম, কফি এসে গেছে। এটা হচ্ছে হট কফি, এর মধ্যে দুধ আছে। আর এটা হচ্ছে আমেরিকানো, 10 টাকা দাম বেশি। এটা হচ্ছে ব্ল্যাক কফি। স্যান্ডউইচ আর কফি খেয়ে কি পেট ভরে, সেই জন্য নিলাম হচ্ছে অনিয়ন পকোড়া। এখানে 5টা মতো পকোড়া দিয়েছে, তো খেয়ে দে একবারে বাইরে বেরিয়ে সমস্ত টেস্ট সব বলছি তোমাদেরকে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। কফি হাউসের খাবার দাবারের দাম কিন্তু তুলনামূলক বেশি লাগলো আমার। কফি হাউস নাম, প্রিমিয়াম জায়গা আমার দেখে মনে হলো, সেই জন্য দামটা একটু বেশি লাগলো। আমি ব্ল্যাক কফি নিয়েছি, ব্ল্যাক কফির আর কী টেস্ট বলবো তোমাদেরকে। স্যান্ডউইচটা মোটামুটি টেস্ট ছিল, মানে ভেতরে সবজির কোয়ান্টিটি কিন্তু কম ছিল। 80 টাকা দাম নিচ্ছে, কোয়ান্টিটি সবজি কিন্তু কম ছিল। আর পেঁয়াজ পকোড়া 100 টাকায় 5 পিস দিল, মানে পেঁয়াজির মতোই। পেঁয়াজি 8 টাকা 9 টাকা করে মনে হয় দাম নেয়, এখানে এক একটা 20 টাকা করে দাম দিল। এবার রওনা দেবো আমি আমার বাড়ির উদ্দেশ্যে। আমি যেহেতু বাইক নিয়ে এসেছিলাম, সেই জন্য আমি বাইকে করে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আমার এখানে তোমাদের আসার সময় তো বললাম 5 টাকা প্রতি ঘন্টা, আমার অলমোস্ট কিন্তু 6 ঘন্টা মতো হয়ে গেছে, তাই আমাকে 30 টাকা জমা দিতে হবে। তো জমা দিয়ে আমি আমার বাহন নিয়ে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তোমরাও শীতকালে ছুটির দিন দেখে, শনি রোববার দেখে চলে এসো আলিপুর মিউজিয়ামে, ভালো করে ঘুরে দেখো। তো আজকের জন্য টাটা, তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক, তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। তোমার সাথে আবার দেখা হচ্ছে কলকাতার নতুন কোনো জায়গা নিয়ে বা বাইরের কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, টাটা সবাইকে।